দেখো, আজকে আমরা পড়ব স্ট্রং রুটস। লিখেছেন এপিজে আব্দুল কালাম। কে চেনো না এপিজে আব্দুল কালামকে? সবাই চেনো? চেনো? পরমাণু বোমা শুধু? হ্যাঁ, এপিজে আব্দুল কালাম হচ্ছেন একজন মহান ব্যক্তি, আমাদের দেশের তথা গোটা পৃথিবীর গর্ব। তার লেখা আজকে স্ট্রং রুটস আমরা পড়ব। পুরো নাম এপিজে আব্দুল কালাম। এই পুরো নামটা মুখস্থ রাখবে, আবুল পাকির জয়নালাবদিন আব্দুল কালাম। হ্যাঁ, আবুল পাকির জয়নালাবদিন আব্দুল কালাম। তো এই যে স্ট্রং রুটসটা আমরা করব, তোমরা জানো যে এপিজে আব্দুল কালাম ছিলেন একদিকে সায়েন্টিস্ট এবং তিনি এয়ারোস্পেস নিয়ে পড়াশোনা করেছিলেন। প্রথমে গ্র্যাজুয়েশন করেছিলেন এবং সেটা ফিজিক্সে করেছিলেন। পরবর্তীতে তিনি আবার এয়ারোস্পেস নিয়ে পড়াশোনা করেন এবং তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী হয়ে ওঠেন। তিনি একদিকে যেমন ইঞ্জিনিয়ার ছিলেন, বিজ্ঞানী ছিলেন, লেখক ছিলেন, আবার প্রফেসর ছিলেন, পড়িয়েছিলেন এবং পলিটিশিয়ানও বলা যায়, একজন স্বচ্ছ নীতির পলিটিশিয়ান। এবং তিনি 11তম প্রেসিডেন্ট হিসেবে ভারতবর্ষের 11তম প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি হিসেবে কাজ করেছেন এবং সেটা হচ্ছে 2002 থেকে 2007 সাল পর্যন্ত। তো এই মহান ব্যক্তির কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমার মনে হয় এপিজে আব্দুল কালামের যে আত্মজীবনী উইংস অফ ফায়ার, এই উইংস অফ ফায়ার প্রত্যেকের পড়া উচিত, তোমাদের প্রত্যেকের পড়া উচিত। উইংস অফ ফায়ার অর্থাৎ তার আত্মজীবনী, তিনি নিজেই লিখেছেন তার আত্মজীবনী এবং সেটার নাম দিয়েছিলেন উইংস অফ ফায়ার। সেটা পড়লে বুঝতে পারবে যে একটা মানুষ, সাধারণ একটা মানুষ কিভাবে অধ্যবসায়ের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে এত ভালো জায়গায় যেতে পারে এবং এত কিছু করা যেতে পারে। তিনি ছিলেন একদম নিডি পরিবার, মধ্যবিত্ত পরিবার। তো আজকে যে আমরা গল্পটা পড়ব স্ট্রং রুটস, এটা নেওয়া হয়েছে কোথা থেকে বলো তো? তার অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। শর্ট কোশ্চেন আসে, খুব ভালো মনে রাখবে বানানটা, উইংস অফ ফায়ার। তো স্ট্রং রুটস নামটা শুনেই তোমরা কিছুটা অনুধাবন করতে পারছো যেটা তিনি কি বিষয়ে লিখতে চলেছেন। প্রথমত এটা আত্মজীবনী, তার মানে তার জীবন সম্পর্কেই বলবেন, তাই তো? এবং স্ট্রং রুটস অর্থাৎ শক্তিশালী শেকড়, তাই না? রুটস মানে কি? শেকড়। তার মানে এই যে নামটা, এই নামের মাধ্যমে তিনি বলতে চেয়েছেন তার শৈশবের কথা। গাছের যেমন তোমার রুটসটা ইম্পর্ট্যান্ট, তাই তো? শেকড়টা খুব ইম্পর্ট্যান্ট। শেকড় যদি শক্তিশালী হয় তবে গাছটাও খুব শক্তিশালী হয়। তো তিনি তার যে শৈশব, চাইল্ডহুড, সেই সময় যে একটা স্ট্রং দিক পেয়েছিলেন, তিনি যে এত ভালো মানুষ হয়েছেন শুধুমাত্র নিজের প্রচেষ্টায়, সেটা তো অবশ্যই আছে, পাশাপাশি আছে তার শৈশব। অর্থাৎ তাকে যে মানুষ করেছে বাবা মা, তাকে যে শিক্ষাটা দিয়েছে, তার ভিত তৈরি করে দিয়েছিল। তার বাবার জীবন, তার মায়ের জীবন, তাদের যে চলার নীতি, মানুষকে নিয়ে চলার নীতি, সেইগুলো তার জীবনটাকে, তার শেকড়টাকে, তার শৈশবটাকে খুব শক্তিশালী করেছিল, যার ফলে তিনি ভবিষ্যতে এত বড় একটা বটবৃক্ষের মতন মানুষ হতে পেরেছিলেন। তো চলো গল্পের মধ্যে যাই, দেখি কী এমন তিনি পেয়েছিলেন যেটা আমরা পাই না। আমরাও পাই কিন্তু সেটা আমরা কাজে লাগাই না। দেখো, আই দিয়ে শুরু করছেন। দেখো এখানে আই মানে লেখক নিজেই, মানে কালাম নিজেই। আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। আমি যেমন জন্মগ্রহণ করেছিলাম একটা মধ্যবিত্ত তামিল পরিবারে। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, অর্থাৎ একটা দ্বীপ শহর যার নাম ছিল রামেশ্বরম, সেই রামেশ্বরমে আমি জন্মগ্রহণ করেছিলাম। ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট, অর্থাৎ পূর্বতন, আর্স্টওয়াইল মানে পূর্বতন, আগে ছিল, মাদ্রাজ স্টেট, মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহর রামেশ্বরমের একটা মধ্যবিত্ত পরিবারে
আমি জন্মগ্রহণ করেছিলাম। মাই ফাদার জয়নাল আবদিন, আমার মা জয়নাল আবদিন, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, তার না ছিল, নাইদার মানে না ছিল বেশি শিক্ষা, তথাকথিত যে শিক্ষা, আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে বড় হই, সেই শিক্ষা তার মধ্যে ছিল না। নর মাচ ওয়েলথ, এমনকি তিনি ধনীও ছিলেন না, প্রচুর সম্পত্তি এমন কিন্তু নয়, তিনি শিক্ষিতও ছিলেন না এবং তিনি ধনীও ছিলেন না। তাহলে এই মাদ্রাজ শহর, যেটা মাদ্রাজ স্টেট, সেটা বর্তমানে কোথায় বলো তো? তামিলনাড়ু। মাই ফাদার, এটা হলো ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই ডিসঅ্যাডভান্টেজেস থাকা সত্ত্বেও, মানে এই অসুবিধা থাকা সত্ত্বেও, অ্যাডভান্টেজ মানে কি? সুবিধা, ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা, এই অসুবিধা থাকা সত্ত্বেও, কি আছে? ডিসপাইট মানে সত্ত্বেও, বিসাইডস মানে সত্ত্বেও, ডেসপাইট মানেও সত্ত্বেও। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই অসুবিধা থাকা সত্ত্বেও, কোন অসুবিধার কথা বলছেন? না ছিলেন তিনি শিক্ষিত, না ছিলেন তিনি ধনী। একটা পরিবারে যদি শিক্ষিত হয় তবুও তার একটা ভালো দিক থাকে, যে ধনী নয় কিন্তু শিক্ষিত, তাহলে তার ছেলে মেয়েগুলো সেই শিক্ষাটা পায়, তাই তো? একটা রুচিপূর্ণ শিক্ষা পায়। আবার ধনী যদি হয়, অর্থের সুখটা পাওয়া যায়, সেটাও নেই। না তিনি ধনী, না তিনি শিক্ষিত, এই অসুবিধা থাকা সত্ত্বেও হি পজেসড গ্রেট ইননেট উইজডম, তার মধ্যে ছিল অধিকারে থাকা, পজেসড মানে অধিকারে থাকা, তার অধিকারে কি ছিল? গ্রেট ইননেট উইজডম, অর্থাৎ মহান জন্মগত প্রজ্ঞা। ইননেট মানে ইনবর্ন, অর্থাৎ যেটা মানুষ জন্ম থেকেই পায়, সেটাকে বলে ইনবর্ন বা ইননেট, জন্মগত। তাকে কেউ তৈরি করে দেয়নি, অটোমেটিক সে জন্মগতভাবে এই ঈশ্বরের এই কৃপাটা পেয়েছে, তার মধ্যে এই মেধাটা আছে। তার ছিল এইটা, কি ছিল? দ্য গ্রেট ইননেট উইজডম মানে প্রজ্ঞা, মানে জ্ঞান। উইজডম মানে জ্ঞান, অর্থাৎ তার ধন সম্পত্তি না থাকতে পারে, তার শিক্ষা না থাকতে পারে, কিন্তু তিনি জন্মগতভাবেই ছিলেন মহান জ্ঞানী, অত্যন্ত জ্ঞানী, ধুরন্ধর লোক, মারাত্মক লোক। দেখো, পড়তে পড়তে আমাদের বুঝতে পারবে তোমরা। অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, এবং তার মধ্যে ছিল সত্যিকারের একটা সহৃদয়তা, অর্থাৎ মানুষের প্রতি যে ভালোবাসা, জেনারোসিটি, জেনারাস, মানুষের প্রতি সে সবসময় জেনারাস, দয়াবান, করুণাময়, তো সেইটা ছিল তার মধ্যে জন্মগতভাবে। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, তার ছিল একটা আদর্শ সঙ্গী, জীবন সঙ্গী। কার মধ্যে পেয়েছিলেন? ইন মাই মাদার, আশি আম্মা, আমার মা আশি আম্মার মধ্যে তিনি একটা আদর্শ জীবন সঙ্গী পেয়েছিলেন। অর্থাৎ এখানে মায়ের নাম কি পাচ্ছি আমরা? আশি আম্মা, বানানটা মনে রাখবে, আশি আম্মা। অর্থাৎ একজন মানুষ জন্মগতভাবে জ্ঞানী, জন্মগতভাবেই তিনি হৃদয়বান, জেনারাস, এত কিছু থাকলেও মানুষের জীবনে বাধা হয়ে দাঁড়ায় জীবনসঙ্গী। ঠিক যদি বিপরীত হয় তাহলে কি হবে? সমস্যা তৈরি হবে, তাই না? কিন্তু তিনিও একটা আদর্শ সঙ্গী পেয়েছিলেন আশি আম্মার মধ্যে। তো সেই আশি আম্মাও ছিল তার মাও ঠিক ছিল ঠিক সেই রকম জেনারাস, অত্যন্ত জেনারাস। আই ডু নট রিকল, এক্সাম্পল দিচ্ছে, দেখো তার মায়ের যে জেনারাসিটি, সেটা কেমন ছিল দেখো, একটা এক্সাম্পল দিচ্ছেন লেখক। আই ডু নট রিকল, আমি মনে করতে পারবো না, আমার মনে হয় না, মনে পড়ে না, দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, সঠিক মানুষের সংখ্যা,
এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, সঠিক মানুষের সংখ্যা। সি ফেড এভরিডে, তিনি খাওয়াতেন প্রত্যেক দিন। সি ফেড, ফেড কী থেকে এসছে বলো তো? না ফুড না, ফিড, ফিড 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 ফেড ফেড, বুঝতে পেরেছো? ইট মানে খাওয়া, আর কাউকে খাওয়ানো হচ্ছে ফিড, বুঝতে পেরেছো? আমরা বাচ্চাদেরকে খাওয়াচ্ছি মানে ফিডিং করছি, মনে রাখবে। অর্থাৎ এটা কজেটিভ ভার্ব, মানে কাউকে আমি খাওয়াচ্ছি, এটাকে বলে কজেটিভ ভার্ব। আমি কাজটা আমি করছি, কাউকে করাচ্ছি, এটাকে বলছে পজিটিভ ভার্ব। ফিড মানে খাওয়ানো। তাহলে আই ফিড এভরি, না তিনি খাওয়াতেন, অর্থাৎ আই ডি নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, আমার মনে পড়ে না সঠিক মানুষের সংখ্যাটা। শি ফেড এভরিডে, তিনি খাওয়াতেন প্রত্যেক দিন। অর্থাৎ বাট আই অ্যাম কোয়াইট সার্টেন, কিন্তু আমি প্রায় নিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দ্যান অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। কিন্তু আমার এটুকু মনে পড়ে, কত মানুষ খেত আমার এটা মনে পড়ে না, কিন্তু আমি নিশ্চিত আমার এটুকু মনে পড়ে যে আমাদের থেকে, দ্যাট ফার মোর আউটসাইডার্স, অনেক বেশি আউটসাইডার্স মানে বাইরের লোক, অনেক বেশি বাইরের লোক খেত উইথ আস, আমাদের সঙ্গে, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি, দেন মানে থেকে, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। অর্থাৎ আমাদের নিজের পরিবারের যে সমস্ত মেম্বারগুলো আছে, সদস্যগুলো আছে, সমস্তকে যদি পুট টুগেদার করা হয়, একত্রিত করা হয় সংখ্যার দিক থেকে, তাহলে তার থেকে অনেক বেশি মানুষ আমাদের বাড়িতে খেত, মা খাওয়াতেন, বুঝতে পেরেছ? অর্থাৎ তারা খাচ্ছেন, তার ভাই বোন খায়, তারা খায়, কিন্তু তার মনে পড়ছে না কত মানুষ খায়, কিন্তু এইটুকু তার মনে আছে এখন যে ছোটোবেলায় তিনি দেখেছেন তার পরিবারে আউটসাইডার্স মানে বাইরের লোক তার পরিবারের থেকে সংখ্যায় বেশি খেত। দেখতে পাও এখনকার দিনে? হ্যাঁ, কোথাও দেখতে পাও? এইটাই হচ্ছে ভিত, যে সেই যে জেনারোসিটি, এই কালামের মধ্যে যে এই জেনারোসিটি তৈরি হয়েছিল কোথায় থেকে? বাবা মার কাছ থেকে। হ্যাঁ, তার বাবা মা ছিল জেনারাস। আর আমাদের এখন কি হচ্ছে? সব একান্নবর্তী পরিবার, বাইরের লোক তো ছাড়ো, ভাই ভাই একসঙ্গে থাকতে পারি না আমরা, বাবা মাকে নিয়ে সঙ্গে থাকতে পারি না। হ্যাঁ, দুই ভাই বাবা মা, দেখা হলো দুই ভাই আলাদা, বাবা বড় ভাই আলাদা, ছোটো ভাই আলাদা, বাবা মা বৃদ্ধ বয়সে একা একা রান্না করে খাচ্ছে। ঝামেলা কি না? তো বাবা মাকে দেবে কে? ছোটো ভাই বলছে আমি দেবো কেন একা, বড় ভাই বলছে আমি একা দেবো কেন, এই করে দুজনের মধ্যে ঝামেলা। বাবা মা বলছে থাক বাবা, তোরা খা, তোরা বেঁচে থাক, আমরা রান্না করে খাবো। এই চিত্রটা এখন বেশি সমাজে। হ্যাঁ, এই যে হ্যাঁ সমাজের যে অবদমন, এই দমনের কারণটা কি? শিক্ষা, সঠিক শিক্ষা। আমাদের মধ্যে সেই শিক্ষাটা বিস্তার লাভ করছে না। আমাদের কাছে এটাই যেন একটা বৃহৎ কিছু। কিন্তু যত অন্নদান করবে, এটা হচ্ছে সব থেকে ভালো কাজ। যত অন্নদান তুমি করতে পারবে, তোমার সাধ্যের মধ্যে অবশ্যই, যত করতে পারবে, জানবে তোমার মধ্যে একটা আলাদা কোয়ালিটি তৈরি হবে এবং তোমার জেনারেশনের মধ্যে আলাদা কোয়ালিটি তৈরি হবে, জেনারেশন তৈরি হবে। বড় বাবা এরকম ছিল, আর নেই তিনি। একসঙ্গে থাকতো। এই যে বিষয়টা, এই বিষয়টা এখন উঠেই গেছে, রেয়ার, খুব রেয়ার, খুব কম দেখাই যায় না। যখন নবান্ন হতো তখন এখন মনে হচ্ছে একটা বিশাল বড় অনুষ্ঠান, তাই না? হ্যাঁ, এইগুলো একটা মানুষের মধ্যে চরিত্র তৈরি করে এগুলো। হ্যাঁ, এগুলো তো কমে না, বাড়ে। আমাদের মনে হয় যে বাবা মা দুটো খেলেই কমে যাবে, না। এটা বাবা মাকে খাওয়াচ্ছ মানে, হ্যাঁ, যে তুমি একটা সুযোগ পেলে, হ্যাঁ, একটা সুযোগ পেলে, তুমি পূর্ণ করার সুযোগ পেলে, রিটার্ন দেওয়ার সুযোগ নেই তো। মানে বাবা মা আমাদের জন্য যা করে, হ্যাঁ, সেটার
কোনোদিনই সম্ভব না, সেই ঋণ কোনোদিনই একটা ছেলে মেয়ে কখনোই পূর্ণ করতে পারবে না, কখনোই পারবে না। কিন্তু সেই জায়গাটায় তুমি যদি পাও যে তোমার তিন ভাই কিন্তু দায়িত্ব এসে পড়ছে তোমার উপরে, জানবে তুমি লাকি। তুমি সেই সুযোগটা পাচ্ছ, তোমার দাদা ভাইরা পাচ্ছে না, বাবা মাকে সেই সেবা দেওয়ার সুযোগটা তারা পাচ্ছে না, তুমি পাচ্ছ, তুমি লাকি। এটাই তৈরি করবে তোমার নেক্সট জেনারেশন, তোমার ছেলে মেয়েদের চরিত্র। যেটা দেখবে সেটা তৈরি হবে, স্বাভাবিক। আজকে তুমি বাবা মাকে দেখছো না, একটা সময় আসবে তুমি পাবে না। এই পৃথিবীতে হিসেব সম্পূর্ণ পূর্ণ হয়ে যায়, কেউ হিসেব ছাড়া যাবে না, সব কিছু হিসেব এখানেই হবে। যতদিন রক্ত গরম আছে ততদিন সব ঠিক আছে, কিন্তু জেনে রাখবে যা করবে তার রিটার্ন তোমাকে এখানে দিয়ে যেতে হবে, আর অন্য কোথাও কোনো জায়গা নেই, অন্য কোনো জায়গা নেই। আমাদের ভুল ধারণা, এখানেই সব আছে, এখানেই তোমাকে সব হিসেব দিয়ে যেতে হবে, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। যেটা হয়তো কেউ দেখতে পাবে, কেউ দেখতে পাবে না, কেউ বুঝতে পারবে, কেউ পারবে না। এমনভাবে তোমার চলে যাবে তুমি বুঝতেই পারবে না। হঠাৎ করে এমন রোগ হয়ে গেল, যা 5 লাখ টাকা চলে গেল। কেন হচ্ছে? কৃতকর্ম, কিছু না কিছু প্রবলেম আছে, ছিল, সেটা আমাকে করতেই হবে। এটা আমাকে সেই মানে কি বলবো, এটা হচ্ছে প্রকৃতির নিয়মের মধ্যে পড়ে, আমাকে সেটা দিতে হবে। বুঝতে পেরেছ? যাই হোক, সে প্রসঙ্গে যাচ্ছি না, তাহলে আবার অনেক দূর চলে যাবে, পড়াটাই বাদ চলে যাবে। তাহলে দেখো, তার মা এত লোককে খাওয়াতেন যে সেটা তার বাড়ির সংখ্যার থেকেও বেশি ছিল। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আইডিয়াল কাপল মানে আদর্শ দম্পতি, তাই তো? অর্থাৎ মাই প্যারেন্টস, আমার বাবা মাকে, আমার পিতামাতাকে, ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, প্যাসিভে আছে, অ্যাক্টিভে নেই। ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, রিগার্ড মানে কি? সম্মান দেখানো, তাই তো, সম্মান জানানো। তাহলে ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, আমার বাবা মাকে সম্মান জানানো হতো অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, একজন আদর্শ দম্পতি হিসাবে। অর্থাৎ পরিচিত হয়ে গেছিলেন তিনি, হ্যাঁ, তার বাবা মা ওই রামেশ্বরমে পরিচিত হয়ে গেছিলেন আইডিয়াল কাপল রূপে। মানুষ তাদেরকে বলতো এটা আইডিয়াল কাপল, আদর্শ দম্পতি। সবাই চিনত, না আছে শিক্ষা, না আছে অর্থ, অর্থ সবাই চেনে, সবাই জানে, সবাই নাম করে। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড। আমার মায়ের বংশ, লিনিয়েজ মানে বংশ, আমার মায়ের বংশ ওয়াজ মোর ডিস্টিংগুইশড, ছিল আরও বেশি উচ্চ। ডিস্টিংগুইশড মানে কি? একটু আরও উচ্চ মানের। অর্থাৎ তার মা ছিল, তার বাবা ছিল মধ্যবিত্ত সাধারণ পরিবার, কিন্তু তার মা ছিল উচ্চ বংশের। কেমন উচ্চ বংশের দেখো, বলছেন ওয়ান অফ হার 4 বিয়ার্স, ওয়ান অফ হার 4 বিয়ার্স। 4 বিয়ার মানে কি বলো তো? হ্যাঁ, 4 বিয়ার্স জানো না? 4 বিয়ার্স মানে হচ্ছে তোমার কি বলে, বলো, পূর্বপুরুষ, রাইট, অ্যানসেস্টর। অর্থাৎ তার পূর্বপুরুষদের মধ্যে একজন, ওয়ান বলছে। তাহলে ওয়ান অফ হার 4 বিয়ার্স, তার পূর্বপুরুষদের মধ্যে একজন, হ্যাভিং বিন বেস্টোড, বেস্টো মানে হচ্ছে অর্পিত করা বা অর্পণ করা, দেওয়া, অর্পণ করা বা দেওয়া। তাহলে হ্যাভিং বিন বেস্টোড, যাকে অর্পিত করা হয়েছিল, কি অর্পিত করা হয়েছিল বা দেওয়া হয়েছিল? দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। অর্থাৎ ব্রিটিশদের দ্বারা তার মায়ের পূর্বপুরুষদের মধ্যে একজন বাহাদুর উপাধি পেয়েছিলেন, টাইটেল উপাধি পেয়েছিলেন। তাহলে বাহাদুর উপাধি কারা পায়? সাধারণ মানুষ কি পেত? তখন তো শাসন করতো ব্রিটিশরা। হ্যাঁ, শক্তিশালী না। তার মানে এটাই বোঝায় তার মা ছিল উচ্চ বংশের, অর্থাৎ জমিদার পরিবারের। হ্যাঁ, তখনকার দিনে জমিদার যারা শাসন করতো, হ্যাঁ, যারা ভালো শাসন করতো,
ভালো ট্যাক্স দিতে পারতো ব্রিটিশ সরকারকে, তাদেরকে বাহাদুর উপাধি দিত। তার মানে বুঝতেই পারছো তার মা তাহলে কোন বংশের ছিলেন, উচ্চ বংশের ছিলেন। তাই বলছেন যে আমার মা ছিল আরও বেশি উচ্চ বংশের। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম অনেকগুলো চিলড্রেনের মধ্যে, সন্তানের মধ্যে একজন। এ শর্টলি বয়, একটা ছোটোখাটো বালক, উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস, উইথ র্যাদার বরং, র্যাদার মানে বরং, উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস, একটু অন্যরকম, মানে চোখে লাগার মতো নয়, লুকস চেহারার। কেন বলছে এর কথা দেখো, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, যে বাচ্চারা জন্মগ্রহণ করেছিল একটা লম্বা এবং সুন্দর দম্পতির ঘরে। ব্যাপারটা বুঝতে পারলাম? তাই বলছে র্যাদার ডিস্টিংগুইশড লুকস, অর্থাৎ একটু অন্যরকম চেহারার। কারণটা কি, তার মাও ছিল লম্বা, তার বাবাও ছিল লম্বা, তার মাও ছিল খুব সুন্দরী এবং বাবাও ছিল খুব সুন্দর, হ্যান্ডসাম। অথচ এপিজে আব্দুল কালাম একটু ডিফারেন্ট হয়েছিলেন, একটু আলাদা, অর্থাৎ তার বাবা মার সঙ্গে একটু আলাদা, হ্যাঁ, চেহারার দিক থেকে, হাইটের দিক থেকে তিনি ছিলেন একটু আলাদা, র্যাদার ডিস্টিংগুইশড লুকস। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা বাস করতাম কোথায়, আমাদের প্রাচীন বাড়িতে। অ্যানসেস্ট্রাল মানে কি, একটু আগে বললাম, মনে পড়ছিল না আমার, অ্যানসেস্ট্রাল, হ্যাঁ ওই অ্যানসেস্ট্রাল হাউস বলতে পূর্বপুরুষ, হ্যাঁ পূর্বপুরুষদের দ্বারা নির্মিত বাড়ি, তাই বলছে অ্যানসেস্ট্রাল হাউস। যাই হোক, অ্যানসেস্ট্রাল হাউস কোথায় গেল, হ্যাঁ, তাহলে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমাদের পূর্বপুরুষ দ্বারা নির্মিত সেই প্রাচীন বাড়িতে, হ্যাঁ এখানে প্রাচীন বাড়িতে আমরা বাস করতাম। হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা তৈরি করা হয়েছিল কবে, শুধু 19th সেঞ্চুরি করলে হবে না, শর্ট কোশ্চেন আসবে। ইয়েস, কোশ্চেনের তোমাদের এবার 40 পাওয়া যাবে, কিন্তু ডিপলি পড়তে হবে, এমনভাবে এখানে অপশন দিয়ে দেবে সবগুলো দেখবেন 19th সেঞ্চুরি, হ্যাঁ দিয়ে ভুলটা করে চলে আসবে, হবে না, ভালো করে পড়বে খুঁটিয়ে। ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ 19 শতকের মাঝের দিকে, মিডল মাঝের দিকে, সেই সময়তে এটা তৈরি হয়েছিল। শর্ট কোশ্চেন আসে এখান থেকে। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাকা হাউস, এটা ছিল একটা পরিষ্কারভাবে বড় একটা পাকা বাড়ি, কাঁচা বাড়ি নয় কিন্তু পাকা বাড়ি। মেড অফ, তৈরি হয়েছিল লাইমস্টোন অ্যান্ড ব্রিক, কী দিয়ে তৈরি হয়েছিল, লাইমস্টোন, শর্ট কোশ্চেন আসে, বাড়ি কী দিয়ে তৈরি হয়েছিল, লাইমস্টোন অ্যান্ড ব্রিক, অর্থাৎ চুনা পাথর, চুন, আগেকার দিনে তো সিমেন্ট ছিল না, বালি সিমেন্ট ছিল না, চুনের, আর ব্রিক মানে হচ্ছে ইট, অর্থাৎ এখন যেমন সিমেন্ট দেওয়া হয়, ইটের মাঝে সিমেন্ট দেওয়া হয়, বালি সিমেন্ট মিশিয়ে গাঁথা হয়, আমরা গাঁথি এখন, তখন সেটা হচ্ছে লাইমস্টোন দিয়ে করা হতো, হ্যাঁ ওটা আলাদা ধরনের। তো কোথায় ছিল এবার দেখো, শর্ট কোশ্চেন এখান থেকেও আসে, বাড়িটা কোথায় ছিল, অন দ্য মক স্ট্রিট, অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম, কোথায়, রামেশ্বরমের মসজিদে যাওয়ার রাস্তায়, মসজিদে নয় কিন্তু, কোথায়, মসজিদে যাওয়ার রাস্তায়, তাই বলছে অন, দেখো আগে লাগানো হচ্ছে কি, অন, অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম, অর্থাৎ রামেশ্বরমের মসজিদে যাওয়ার রাস্তায় তার বাড়িটা ছিল। মাই অস্টার ফাদার, আমার অস্টার, অস্টার মানে কি, অস্টার মানে হচ্ছে অত্যন্ত নীতিনিষ্ঠ, অ্যাকচুয়ালি আর একটু ভালোভাবে বললে বোঝায় এটা, অস্টার মানে হচ্ছে অলংকার বর্জিত, অলংকার বর্জিত বলতে
অর্থাৎ তিনি ছিলেন অষ্টার, অর্থাৎ তিনি অলংকার পছন্দ করতেন না। অলংকার বলতে কি বোঝায়? অতিরিক্ত সুখ স্বাচ্ছন্দ্য, এটা তিনি পছন্দ করতেন না, তাই বলছে অষ্টার। অর্থাৎ আমার যেটুকু দরকার আমি সেটুকু হলেই যথেষ্ট। আমার একটা বিছানা দরকার, বিছানা হলেই হলো, পালঙ্ক নাকি বলে ওটা দরকার নাই, অত সুন্দর অত খরচ করে আমার পালঙ্ক দরকার নেই, বুঝতে পেরেছো? অর্থাৎ আমার ড্রেস দরকার, আমার 2-3টে ড্রেস হলেই হলো, আমার 10টা ড্রেস দরকার নাই, যতদিন না ছিঁড়বে ততদিন কিনবে না। হ্যাঁ, অর্থাৎ তিনি ছিলেন অলংকার মুক্ত, অত্যন্ত নীতিনিষ্ঠবান ব্যক্তি। তাই বলছেন, দেখো, মাই অস্টার ফাদার ইউজ টু অ্যাভয়েড, শর্ট কোশ্চেন আসে, মাই অস্টার ফাদার, আমার এই নীতিনিষ্ঠবান বাবা, ইউজ টু অ্যাভয়েড, অ্যাভয়েড মানে কি? এড়িয়ে যাওয়া। তাহলে ইউজ টু মানে হচ্ছে ততেতাম, মানে করতো, খেত, যেত, এই সমস্ত পূর্বের কিছু যদি আমরা কথা ব্যবহার করি তখন আমরা এটাকে ইউজ টু ব্যবহার করি, তাই না? তাহলে ইউজ টু অ্যাভয়েড, মোডাল, এটা হচ্ছে মোডাল। ইউজ টু অ্যাভয়েড, এড়িয়ে চলতেন। কি এড়িয়ে চলতেন? অল ইন এসেনশিয়াল কমফোর্টস। এসেনশিয়াল মানে কি? প্রয়োজনীয়। ইন এসেনশিয়াল মানে অপ্রয়োজনীয়। তাহলে ইন এসেনশিয়াল কমফোর্টস, অপ্রয়োজনীয় আরাম, এগুলোকে তিনি এড়িয়ে চলতেন। অপ্রয়োজনীয় আরাম, যেটা আমরা বেশি পছন্দ করি না? কাজ নাই, বসে গেলাম, টিভি চালিয়ে দিলাম, হাতে মোবাইলও আছে, আরাম করে বিছানায় শুয়ে বালিশের উপরে শুয়ে শুয়ে মোবাইল দেখছি, আবার টিভিও দেখছি। ইনএসেনশিয়াল কমফোর্টস, দরকার নেই। একটু দেখো, নিউজ টিউজ দেখো, যেটা তোমার কাজ দেবে, জ্ঞান বাড়াবে, সেইটা দেখো। বাকি সময়টা তুমি পড়াশোনার মধ্যে যাও। তো ইনএসেনশিয়াল কমফোর্টস তিনি এড়িয়ে চলতেন। লাক্সারিজ, যেটা আমি একটু আগে বললাম, জাঁকজমকতা। লাক্সারি মানে জাঁকজমকতা। হ্যাঁ, জুতো আছে আমার 3টে, হবে না, পড়া হয়ে গেছে ওগুলো, আবার কিনতে হবে। আবার সুন্দর একটা জুতো বাবাকে বললে দাও, বাবাও কিনছে, ছেলেও কিনছে, ছেলে তো হবেই। হ্যাঁ, ড্রেস দরকার, এখন তো ফ্যাশন, মানে কি বলবো, এখন আবার ড্রেসে হচ্ছে না। কেন হচ্ছে না বলো তো? ওটা আপডেট হয়ে গেছে, মানে ওটা ফেসবুকে পোস্ট করা হয়ে গেছে, ওই ড্রেসটা আর পরা যাবে না। ওই ড্রেসটা পরলে তো আবার ছবি তুলবো কী করে? ছবি দিলে তো লোকে দেখে নেবে যে ওই ড্রেসটা আমি পরে দিচ্ছে। হ্যাঁ, কী করবো বলো? আলমারিতে অনেক, একবারে বিশেষ করে মেয়েদেরই হয়, তোমরা গায়ে নিও না। আর ছেলেদের ড্রেস খুঁজে পাওয়া যায় না, আর মেয়েদের ড্রেস রাখার জায়গা পাওয়া যায় না। আমার বাড়িতেই হয়তো, তো আমি কী বলবো, তোমাদের বাড়িতে হবেই। হ্যাঁ, তো যাই হোক, তো এটা কারণ কি জিজ্ঞেস করি, তোমার এই এতগুলো আছে? আমার ছেলেই বলে, তো এই ড্রেসটা তো আছে, তো ভালো ভালো ড্রেস আছে, আর ওটা ছবি তোলা হয়ে গেছে, পোস্ট করা হয়ে গেছে। শিখছে, কোথা থেকে শিখছে? দেখে শিখছে। কখনো শুনেছে ওর মার কাছ থেকেই শুনেছে, এই শাড়িটা পরা যাবে না, ওই শাড়িটা পরি, শিখেছে, বা অন্য কারোর কাছ থেকে শিখেছে, কোথাও থেকে শিখছে, মানে আমাদের কাছ থেকেই শিখছে। তাহলে এই জাঁকজমকতাটা আগে আমাদেরকে কমাতে হবে, সেটাই তিনি করতেন। জাঁকজমকতা একদম পছন্দ করতেন না, একদম করতেন না। সেই টাকাটা অন্য কাজে লাগাবো, ভালো কাজে লাগাবো, এটাই ছিল তার আদর্শ। নেক্সট, হাউএভার, যাই হোক, অল নেসেসিটিজ ওয়ার প্রোভাইডেড ফর। অল নেসেসিটিজ মানে কি? প্রয়োজনীয়তা, মানে সমস্ত প্রয়োজন। অল নেসেসিটিজ ওয়ার প্রোভাইডেড ফর, অর্থাৎ প্রোভাইড মানে হচ্ছে যোগান দেওয়া। তার মানে কি তিনি কিপ্টে ছিলেন? তিনি জাঁকজমকতা পছন্দ করতেন না। হ্যাঁ, তিনি ইনএসেনশিয়াল জিনিস কাজ তিনি করতেন না, তাহলে কি তিনি কিপ্টে বলা যায়? না। তার পরের লাইনেই দেখো কালাম বলছেন তার বাবার সম্পর্কে, যে যাই হোক, অল নেসেসিটিজ, সমস্ত প্রয়োজনীয়তা, ওয়ার প্রোভাইডেড ফর, সব কিছু যোগান তিনি দিতেন। প্রোভাইড মানে যোগান দেওয়া, সব যোগান দিতেন, যেগুলো প্রয়োজন সেখানে তিনি কোনো খামতি করতেন না। যেমন
দেখো শর্ট কোশ্চেন আছে, ভালো করে দেখো। ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লথিং, অর্থাৎ খাবার, ওষুধ এবং বস্ত্র, ঠিক আছে, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান। বাসস্থান তো তার পূর্বপুরুষের বাড়িতেই থাকতেন, ফলে একটা পরিবারের বাচ্চাদের যা যা প্রয়োজন সেগুলো তিনি প্রোভাইড করতেন, সেগুলো তিনি কোনো কৃপণতা তিনি করতেন না, বুঝতে পেরেছ? তার যে অনেকগুলো সন্তান ছিল, অনেকগুলো ছেলে মেয়ে ছিল, তাদের যা যা দরকার, যখন যা দরকার, যতটা দরকার তিনি প্রোভাইড করতেন। এইটা একটা ভালো দিক ছিলেন। ইনফ্যাক্ট সত্যি কথায় আই উড সে, আমি বলবো এটাই, মাইন ওয়াজ ভেরি সিকিউর চাইল্ডহুড। মাইন ওয়াজ, মাইনটা কি থেকে এসছে বলো তো? হ্যাঁ, আই মি মাই মাইন। মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, অর্থাৎ আমার ছিল একটা সত্যিকারের নিরাপদ শৈশব। কে বলছেন? এপিজে আব্দুল কালাম বলছেন যে আমার ছিল সত্যিকারের একটা নিরাপদ শৈশব, অর্থাৎ একটা শিশুর যা যা দরকার বড় হওয়ার জন্য, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং সর্বোপরি স্পিরিচুয়ালিটি, নৈতিকতা, উদারতা। একটা বাচ্চাকে মানুষ করতে গেলে শুধু খাবার দিলাম, মেডিসিন দিলাম, বস্ত্র দিলাম মানুষ হবে না, আরও কিছু খাবার দরকার। কি খাবার? তার মধ্যে মোরালিটি শেখাতে হবে, তার মধ্যে মোরালিটি নিয়ে আসতে হবে। তুমি বলে মোরালিটি তৈরি করতে পারবে না, তোমাকে নিজে মোরাল হতে হবে, তবেই তোমার বাচ্চার মধ্যে মোরালিটি আসবে। তো তাই তিনি বলছেন যে আমি সত্যি কথা বলতে আমি একটা নিরাপদ শৈশব পেয়েছিলাম। কীরকমভাবে? দেখো পরের লাইনেই বলছে, এই পরের কমা দিয়েই বলছে নিরাপদ কেন। শর্ট কোয়েশ্চেন আছে, কেন নিরাপদ বলা হয়েছে? বলেছেন ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। ম্যাটেরিয়ালি বলতে কি বলতে চেয়েছেন? ম্যাটেরিয়ালি বলতে, ম্যাটেরিয়াল বলতে হচ্ছে বস্তুগত, তাই তো? অর্থাৎ এই যে অন্ন, বস্ত্র, হ্যাঁ, খাবার, মেডিসিন, এই যে আমার দৈহিক জন্য যেগুলো বস্তু হিসেবে যেগুলো দরকার, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালি। কোনো খামতি ছিল না, অ্যাভেলেবল, যা দরকার সব পেয়েছেন। তাহলে ম্যাটেরিয়ালি তিনি নিরাপদ ছিলেন। এবং আর কি ছিলেন? তো ইমোশনালি, ইমোশনালি নিরাপদ। মানে কি ইমোশন? মানে কি আমাদের মনের মধ্যে যে ইমোশন তৈরি হয়, অর্থাৎ তিনি ইমোশনালি বলতে এখানে মোরালির কথা বলেছেন, অর্থাৎ স্পিরিচুয়ালি, বুঝতে পেরেছ? নৈতিক দিক থেকে, হ্যাঁ, বা মোরালিটির দিক থেকেও তিনি ছিলেন নিরাপদ। অর্থাৎ তার মধ্যে যে মোরালিটি তৈরি হয়েছিলেন, তিনি যে এত মহান মানুষ হয়েছিলেন, শুধু এই অন্ন, বস্ত্র, বাসস্থান পাওয়ার জন্য নয়, তার বাবা মার কাছ থেকে পাওয়া এই মোরালিটি, তার মধ্যে ইমোশন তৈরি হয়েছিল এইভাবে। নেক্সট দেখো, আই নর্মালি এট, আমি সাধারণত খেতাম উইথ মাই মাদার। কার সঙ্গে খেতাম? আমার মায়ের সঙ্গে খেতাম। শর্ট কোশ্চেন আসে, মনে রাখবে কার সঙ্গে খেত? মায়ের সঙ্গে। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, কোথায় খেত? রান্নাঘরে, কিন্তু রান্নাঘরের মেঝেতে বসে। শর্ট কোশ্চেন, রান্নাঘরে থাকবে কিন্তু মেঝেতেও থাকবে, উত্তর হবে মেঝেতে। তাহলে সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, অর্থাৎ রান্নাঘরের মেঝেতে তিনি খেতেন। সি উড প্লেস, তিনি রাখতেন, প্লেস মানে এখানে রাখা, এ ব্যানানা লিভ, কী রাখতেন? একটা কলার পাতা। তো বুঝতে পারছো, কলার পাতায় খেতেন, খেতে দিতেন, খাবার অ্যাভেলেবেল, কিন্তু পাতাতে খেতেন, কলার পাতা নিয়ে আসতেন, অ্যাভেলেবেল কলার পাতা। তাহলে বুঝতে পারছো কতটা নিডি ছিল, কিন্তু কোনো খামতি ছিল না। তাদের থেকে লোক বেশি খেত তার বাড়িতে, খাবার এত হতো। তাহলে ইচ্ছা করলে তিনি আরও অনেক থালা বাসন কিনতে পারতেন, ছেলে মেয়ের জন্য আরও ভালো ভালো ঘর তৈরি করতে পারতেন, করেননি। তিনি কি করেছেন দেখো, একটা ব্যানার লিভ দিতেন মা, বিফোর মি, আমার সামনে একটা কলার পাতা পেতে দিতেন। অন হুইচ, যার ওপরে, সি, তিনি, দেন, তারপরে, ল্যাডেলড রাইস, অর্থাৎ ল্যাডেল রাইস মানে ল্যাডেল কথার অর্থ হচ্ছে হাতা। এই যে হাতায় করে আমরা ভাত তুলি না, ওটাকে বলে ল্যাডেল।
এখানে ভার্ব হিসেবে ব্যবহার করেছে ল্যাডেলড, অর্থাৎ হাতা দিয়ে সেই ভাতকে তুলে কলার পাতার উপরে দিতেন। অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, অর্থাৎ সুগন্ধি, অ্যারোমেটিক মানে সুগন্ধি, সাম্বার এটা ওয়ান টাইপ অফ ফুড, লিকুইড ফুড, যেটা ওই দক্ষিণের দিকেই হয়, মানে ডালের মতো। সাম্বার, আচ্ছা আচ্ছা, যাই হোক এটা যে দক্ষিণের খাবার তো আমাদের দিকে পাওয়া যায় না, তো সেই সাম্বার যেটা এখনও আছে ওখানে পাওয়া যায়, ওই দক্ষিণে গেলে তোমরা পাবে, খাবে, সেই অ্যারোমেটিক সাম্বার তিনি দিতেন। আর কি দিতেন এটা মুখস্থ রাখতে হবে, এ ভ্যারাইটি অফ সার হোমমেড পিকল, অর্থাৎ এক ধরনের আচার, ঝাঁঝালো আচার দিতেন, মানে একটা কোনো না কোনো আচার থাকতো, দক্ষিণে এটা থাকে একটু, শেষে একটু আচার দেয়, ঝাঁঝালো আচার, মিষ্টি, আমাদের মতন মিষ্টি আচার না, হ্যাঁ, ক্ষতি খুব কম, ক্ষতিকারক নয়, আমাদের যে বাঙালিদের খাবার বেশি ক্ষতিকারক, দক্ষিণের খাবারগুলো অতটা ক্ষতিকারক নয়, কারণ সবগুলো উইদাউট অয়েল, মানে অয়েল থাকলেও সেটা নারকেলের তেল ব্যবহার করা হয়, খুব কম পরিমাণে ব্যবহার করা হয়, আর সব সময় একটু তোমার টক টক ভাব, আর আমাদের কি মিষ্টি মিষ্টি ভাব খাবারগুলো, তাই না? আর যত মিষ্টি জানবে তত ক্ষতিকর, যত চিনি খাবে তত ক্ষতিকর, তাই বাঙালি এত রোগী, টক খাও, বিভিন্ন ধরনের টক খাও। অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, আর কি থাকতো? হ্যাঁ, নারকেলের তরতাজা চাটনি, ডলপ মানে দলা, এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এক দলা চাটনিও দিয়ে দিতেন পাতে। এইখানটায় তোমাদেরকে মুখস্থ রাখতে হবে পুরোটা, যে খাবার কি কি দিতেন। হ্যাঁ, দক্ষিণের খাবারে নারকেলই বেশি। হ্যাঁ, তো এখানে তোমরা এইখানটায় তার মা তার রান্নাঘরে কলার পাতায় কি কি দিতেন একবারে এটাকে মুখস্থ করে ফেলবে, কারণ এখানে শর্ট কোশ্চেনটা ঘুরিয়ে দেবে। কিভাবে দেবে? মানে নিচের অপশনের মধ্যে কোনটি ঠিক খাবার হিসেবে দিতেন, এবার 4টে অপশন দিল, 4টের মধ্যে কোনোটায় হয়তো চাটনি বাদ, কোনোটায় কোকোনাট বাদ, কোথাও হয়তো সাম্বার কথাটা বাদ আছে, এইটা এরকম হবে, আর একটা তো থাকবে সব কটা, তাহলে তোমাকে একটা যেটা সঠিক সেটাকে ঠিক করতে হবে, তাহলে এটা তো মুখস্থ রাখতে হবে কী খাবার খেতেন। বেশ, আরেকটু পড়ি, বুঝলে? ভালো লাগছে না? আরেকটু পড়ি। দ্য শিব, কোথায় গেল? হ্যাঁ, দ্য শিব টেম্পল, দ্য শিবা টেম্পল অর্থাৎ শিব মন্দির, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। হ্যাঁ, অর্থাৎ শিবা টেম্পল, শিব মন্দির, যেটা রামেশ্বরমকে খুব বিখ্যাত করেছিল তীর্থযাত্রীদের কাছে। কার কাছে? পিলগ্রিমস মানে তীর্থযাত্রী। রামেশ্বরমটা বিখ্যাত হয়েছিল ওই শিব মন্দিরের জন্য, তীর্থযাত্রীরা ওই শিবা টেম্পলে যাওয়ার জন্য যেতেন খুব, ফলে সেই জায়গাটা রামেশ্বরমটা খুব বিখ্যাত হয়েছিল, জনপ্রিয় হয়েছিল, পরিচিত হয়ে উঠেছিল শিব মন্দিরের জন্য। ওয়াজ, সেটা ছিল অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ির থেকে হাঁটা 10 মিনিটের পথ, শুধু 10 মিনিট বললে হবে না, হাঁটা 10 মিনিটের পথ, অর্থাৎ খুবই কাছে ছিল তার বাড়িটা, তাই তো, শিবা টেম্পল থেকে। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি, আমাদের যে লোকালিটি, আমাদের যে পাড়া বা আমাদের যে এলাকা, সেটা ছিল প্রিডমিনেন্টলি মুসলিম, অর্থাৎ প্রিডমিনেন্টলি মানে প্রধানত, সেটা ছিল প্রধানত মুসলিম প্রধান, অর্থাৎ সেখানে মুসলিমের সংখ্যায় বেশি ছিল রামেশ্বরমে। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানেও মুসলিমের সংখ্যা বেশি হলেও বেশ কিছু হিন্দু পরিবারও সেখানে বসবাস করত। লিভিং অ্যামিকেবলি, যারা বাস করত অ্যামিকেবলি, অ্যামিকেবলি মানে কি? অ্যামিকেবলি মানে হচ্ছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে, মানে মিলেমিশে, অ্যামিকেবলি
অ্যামিকেবলি মানে মিলেমিশে, আর ভালোবাসায় বলতে গেলে সৌহার্দ্যপূর্ণভাবে, নিজেদের মধ্যে কোনো ধরনের বিভেদ ছিল না। যে কজন ছিল মুসলিম পরিবারের সঙ্গে হিন্দু পরিবারের মধ্যে কোনো সমস্যা ছিল না। অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স, অর্থাৎ তারা বসবাস করত অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে, মিলেমিশে তারা মুসলিম পরিবারদের সঙ্গে বসবাস করত। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক, সেখানে ছিল একটা অনেক পুরনো মসজিদ। ইন আওয়ার লোকালিটি, আমাদের সেই এলাকায়, আমাদের সেই এলাকাতে, অঞ্চলে। হোয়ার মাই ফাদার, যেখানে আমার বাবা উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেত ইভিনিং প্রেয়ার্সের সময়। ইভিনিং প্রেয়ার্স মানে সন্ধ্যার প্রার্থনা। অর্থাৎ তার বাবা ছিলেন অত্যন্ত ধার্মিক লোক, অর্থাৎ তিনি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় মসজিদে যেতেন তার প্রেয়ার করতে, প্রার্থনা করতে। প্রেয়ার মিন্স, এখানে প্রেয়ার মিন্স নামাজ। তাহলে কালামকে সঙ্গে করে নিয়ে যেতেন প্রত্যেক দিন। কোথায় নিয়ে যেতেন? মসজিদে নিয়ে যেতেন। আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, আমার মধ্যে ক্ষীণতম, ফেন্টেস্ট মানে ক্ষীণতম, একদমই না, একবারে না, ক্ষীণতম মানে কোনো আইডিয়াই নাই। তাহলে ক্ষীণতম মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, অর্থাৎ সেখানে যে আরবি প্রার্থনাটা করা হতো, চ্যান্টেড মানে গাওয়া, সিং গান করা, কিন্তু এখানে চ্যান্টেড মানে হচ্ছে আরবিটা মন্ত্রটা পড়া, তাই তো? তাহলে আমার সেই আরবি মন্ত্রটার সম্পর্কে বিন্দুমাত্র বা ক্ষীণতম ধারণাও ছিল না, যেটার মানে কি। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করতাম এটাই, দ্যাট দেই রিচড গড, অর্থাৎ তখন আমি বিশ্বাস করতাম এটাই যে এই প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে যায়। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, যখন আমার বাবা প্রার্থনার পর মসজিদ থেকে বেরিয়ে আসতেন, দেখো কি হয়, যখন আমার বাবা প্রার্থনার পর মসজিদ থেকে বেরিয়ে আসতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, মানুষজন, পয়েন্ট টু বি নোটেড, ভালো করে লক্ষ্য করো, শুধু মুসলিম মানুষ নয় কিন্তু, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, তারা কী করত, উড বি সিটিং আউটসাইড, তারা বসে থাকতো বাইরে। কখন বসে থাকতো? তার বাবা প্রত্যেক দিন আসতো কালামকে সঙ্গে করে, তিনি মসজিদের ভেতরে যেতেন, সেখানে প্রেয়ার করতেন, ঠিক আছে? কালাম সেই প্রেয়ারটা মানে অর্থ কিছু বুঝতে পারতেন না, কিন্তু তিনি বিশ্বাস করতেন এটাই যেটা ঈশ্বরের কাছেই পৌঁছায় নিশ্চয়। ঠিক সেই সময় তার বাবার জন্য মসজিদের বাইরে বিভিন্ন ধর্মের মানুষ তারা এসে অপেক্ষা করতেন। কেন অপেক্ষা করতেন? ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতেন। কেন করতেন? মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, তাদের মধ্যে অনেকেই যারা আসতেন, তাদের মধ্যে অনেকেই কি করতেন? দিতেন। অফার বলতে দিতে, দেওয়া, ঠিক আছে? কি দিতেন? অফার বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, আমার বাবাকে বাটিতে করে জল দিতেন। ইয়েস, বাটিতে করে জল দিতেন। হু উড ডিপ হিজ ফিঙ্গার্স ইন দেম, যিনি মানে তার বাবা তখন কি করতেন? তার আঙুলটাকে ডিপ, উড ডিপ মানে ডুবিয়ে দিতেন, ডিপ মানে ডুবানো, তাই তো? তা ডিপ হিজ ফিঙ্গার্স ইন দেম, দেম বলতে জল, তাই তো? তাহলে তিনি কি করতেন? সেই বাটির জলের মধ্যে আঙুলটাকে চুবিয়ে দিতেন বা ডুবিয়ে দিতেন। অ্যান্ড সে এ প্রেয়ার, এবং সেই আঙুল ডুবিয়ে একটা প্রার্থনা করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম, শর্ট কোশ্চেন আসে এখান থেকে। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, শর্ট কোশ্চেন আসে, সেই ওয়াটারটা কাদের জন্য নিয়ে যেতেন?
মানুষজন জলটাকে পড়ে কাদের দিক মধ্যে কোথায় নিয়ে যেতেন, না তো কী জন্য নিয়ে যেতেন? দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। অর্থাৎ ইনভ্যালিডস বলতে কাদেরকে বোঝায়? ইনভ্যালিডস বলতে অ্যাকচুয়ালি ইনভ্যালিড মানে হচ্ছে সময় পেরিয়ে যাওয়া দিয়ে কোনো একটা জিনিসকে বলে না ইনভ্যালিড হয়ে গেছে, হ্যাঁ, নষ্ট হয়ে যাওয়া প্রয়োজন। এখানে কিন্তু অসুস্থ, ইনভ্যালিডস বলতে এখানে অসুস্থ, কোনোভাবে কোনো মানুষ কোনো দিক থেকে পঙ্গু হতে পারে বা কোনো রোগে ভুগছে এরকম হতে পারে, তাদেরকে এখানে ইনভ্যালিডস বলা হয়েছে, অসুস্থ রোগীদেরকে বলা হয়েছে। তাহলে সেই রুগীদেরকে দেওয়া হতো। আই অলসো রিমেম্বার, আমার আরও মনে পড়ে, পিপল ভিজিটিং আওয়ার হোম, মানুষজন আমাদের বাড়িতে আসতো। কেন বাড়িতে আসতো? টু অফার থ্যাঙ্কস আফটার বিইং কিওর। কিওর মানে কি? আরোগ্য লাভ করা। অর্থাৎ সেই মানুষগুলো আমার বেশ মনে পড়ে, আরও কিছু মানুষগুলো তারা আমাদের বাড়িতে আসতো আফটার কিওরড, আফটার বিইং কিওরড, অর্থাৎ সুস্থ হওয়ার পরে সেই বাড়ির লোকজন আমাদের বাড়িতে আসতো ধন্যবাদ জানাতে। তখন বাবা কী করতো? ফাদার অলওয়েজ স্মাইলড। বাবা যখন তারা আসতো তারা কী করতো? বাবা সব সময় হাসতো। আর কি বলতো? অ্যান্ড আস্কড দেম, এবং তাদেরকে বলতো থ্যাংক টু আল্লাহ দ্য মার্সিফুল, আমাকে নয় ঈশ্বরকে তুমি ধন্যবাদ জানাও, যিনি হচ্ছেন মার্সিফুল, সবসময় তিনি মার্সি করেন, মানুষকে ক্ষমা করেন, দয়াবান। তাহলে আজকে এইটুকুই থাক। বেশ